আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের সাবজেক্ট হলো কেস টেকিং ও রেপার্টরাইজেশন, তাই না? মনে আছে না আজকের সাবজেক্ট? জি স্যার। আচ্ছা। Yes, taking and আহ, repercussion. জি। হোসাইন আহমেদ নুরি ভাই, আপনি মাইক্রোফোনটা বন্ধ রাখেন। যখন কথা বলবেন শুধুমাত্র তখনই ওপেন করবেন। কেস টেকিং ও রেপার্টরাইজেশন, আমাদের এই কেস টেকিং ও রেপার্টরাইজেশনের মৌলিক যে বিষয়গুলো আমরা আহ, আলোচনা করব, এটাও কিন্তু বাংলাদেশে তো এই পর্যন্ত কেউ করে নাই, তো ওয়ার্ল্ডে কেউ করছে কিনা আমার জানা নাই। আপনারা জানলে আমাকে জানাবেন। মূলত আমরা কেস টেকিং এ কিভাবে রুগীকে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, প্রশ্নের পরিপ্রেক্ষিতে তো একটা উত্তর আসবে রুগীর কাছ থেকে, তাই না? উত্তরটা কি কি আসতে পারে, সম্ভাব্য উত্তর, এবং ওই উত্তরের এগেইনস্টে কি সাজেশন অর্থাৎ কি রুব্রিক হতে পারে, এবং রুব্রিক সাজেশনের পাশাপাশি একটা কিউআর কোড থাকবে, সেই কোডে স্ক্যান করে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকে তার ওষুধগুলো দেখতে পারবেন। টোটাল একটা সলিউশন আমরা এখান থেকে দাঁড় করানোর চেষ্টা করব, ট্রিটমেন্ট সলিউশন। অর্থাৎ আপনি রোগীকে কি প্রশ্ন করবেন, প্রশ্ন করার পরে সম্ভাব্য কি উত্তর হইতে পারে, সম্ভাব্য উত্তরের ভিত্তিতে কি রুব্রিক হইতে পারে, এবং ওই রুব্রিকের এগেইনস্টে কি ঔষধ হবে, এই বিষয়টাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই এক বছরে। আহ 1 বছরে আমরা একটা ভিত্তি দাঁড় করাইতে পারবো, কিন্তু বইটা আপনাদের হাতে পৌঁছাইতে মনে হয় 2 বছর লেগে যাবে, কারণ এটা একটা বিশাল বড় কাজ হবে। ওই বললাম, বাংলাদেশে তো কেউ এখনো করেনি, এবং ইন্টারন্যাশনালি এটা কতটুকু হয়েছে আমার জানা নাই। তো সেই কাজটাই আমরা হাতে নিয়েছি এবং আপনারা আমাদের সাথে আছেন। সেই ধারাবাহিকতায় আমি আমার আজকের ক্লাস শুরু করতেছি। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমাদের আজকের ক্লাসের সাবজেক্ট হলো কেস টেকিং লিখার কৌশল। আপনারা কি আমার এই ফাইলটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ফাইলটা? জি স্যার। স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো কেস টেকিং লিখতে হলে আমাদেরকে কি করতে হবে, একটা ফর্ম তো আপনার থাকতে হবে। সেটা হলো আপনার সেটা ম্যানুয়াল ফর্ম হইতে পারে অথবা কম্পিউটার ফর্মও হইতে পারে। এখন যেহেতু ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে কম্পিউটার ফর্ম, আমাদের এই ধরনের একটা সফটওয়্যার আছে, আপনারা সেখানে চাইলে শিখতে পারবেন, রুগী দেখা শিখতেও পারবেন, আবার এই ধরনের কাজগুলো করতেও পারবেন। সেই বিষয়টা নিয়ে আমরা ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ আমরা আজকে টার্গেট নিয়েছি, বা এই ক্লাসের মাধ্যমে টার্গেট নিয়েছি কিভাবে কমপ্লিট রুগী দেখা শিখে ফেলবেন। এটা কিন্তু একটা বড় টার্গেট। তো সেই ধারাবাহিকতায় কেস টেকিংটা তো আমাকে করতে হবে। জি স্যার। কেস চেকিং করতে হলে খাতায় যে সবকিছু এরকম সাজানো গোছানো লেখা থাকতে হবে তাও তো না। সাদা খাতা, তার মধ্যে কিন্তু আপনার মনে থাকতে হবে কিসের পরে কি লিখবেন। আচ্ছা, যদি একটা ফর্ম আকারে সাজানো থাকে সেখানে ফিজিশিয়ানের নাম থাকবে। ফিজিশিয়ানের নামটা যদি আপনার চেম্বারে আপনি একাই ডাক্তার, তাহলে তো ফিজিশিয়ানের নামের দরকার নেই, তাই না? যে চেম্বারে 4 জন 5 জন 10 জন ডাক্তার, সেখানে তো কোন ডাক্তার রুগী দেখছে এটা দরকার আছে কিনা ফিজিশিয়ানের নাম থাকাটা? জি স্যার। আচ্ছা। আর যে চেম্বারে আপনি একাই ডাক্তার, আপনার একটা তালিখাতা আছে, সেই তালিখাতার মধ্যে আপনি লিখেন, হ্যাঁ, সেখানে আপনার নাম না লিখলেও চলবে, কারণ সবাই জানে এই কেস টেকিং আপনিই করছেন, আর কেউ না। আচ্ছা, যদি আপনার পক্ষ থেকে কেউ কেস টেকিং করে, সেরকম একজনের নাম থাকতে হবে। যেমন আমার পক্ষ থেকে যদি জয়ন্ত কেস টেকিং করে দেয়, তাহলে জয়ন্তর নাম থাকবে নাকি অন্য কারো নাম থাকবে?
আচ্ছা, তো রোগীর একটা রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন ফাইল বা রোগী পরবর্তীতে যদি আসে তাহলে আহ, আপনি তাকে চিনবেন, তার যে আপনি কেস হিস্ট্রি লিখছেন এই ফাইলটা কিভাবে বের করবেন? এই ফাইলের জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি খাতায় করে থাকেন তাহলে খাতা নাম্বার দিবেন একটা, তারপর পৃষ্ঠা নাম্বার দিবেন। ধরেন আপনি রুগীর জন্য একটা খাতা মেনটেন করতেছেন, খাতা নাম্বার 10, তার মানে আপনি 9 নাম্বার খাতা ফিল আপ করে ফেলছেন। আচ্ছা, 10 নাম্বার খাতা, তারপর পৃষ্ঠা নাম্বার 125। ঠিক আছে? তো এবার আপনি 10 লিখে এভাবে 10 লিখবেন, 10-125। আপনি আহ, এই জিনিসটা এই যে একটা রেজিস্ট্রেশন নাম্বার, এই রেজিস্ট্রেশন নাম্বারটা রুগীকে দিয়ে দিবেন যে 10/125। এবার রুগী যখনই আপনার কাছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা বলবে তখন আপনি বুঝে গেলেন যে খাতা নাম্বার 10, মানে 10 নাম্বার খাতাটা খুঁজবেন এবং 125 নাম্বার পৃষ্ঠায় এই কেস টেকিংটা আছে। তাহলে আপনি কি করলেন? একটা রেজিস্ট্রেশন নাম্বার রুগীকে দিয়ে দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি কম্পিউটারে করেন, কম্পিউটারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক হয়। যেমন আমাদের কম্পিউটারে আমরা যে সফটওয়্যারটা মেনটেন করি এই সফটওয়্যারে কিন্তু অটোমেটিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়। দেখেন, প্রত্যেকটা পেশেন্টের কিন্তু আলাদা আলাদা পেশেন্ট আইডি আছে। হ্যাঁ, তো সেই পেশেন্ট আইডি বললেই আমরা খুঁজে পাই। অথবা পেশেন্ট আইডি না থাকুক, ধরুন তার মোবাইল নাম্বারটাও যদি আমরা এখানে লিখি তাহলে কিন্তু পেয়ে যাই। এবং এই রুগী যে কতবার চিকিৎসা নিয়েছে, তো যতবার চিকিৎসা নিয়েছে প্রত্যেকটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো যে কতবার চিকিৎসা নিয়েছে, কত টাকা দিয়েছে, সব কিছু এখান থেকে আমরা কিন্তু হিসাব কিতাব সবকিছু এখান থেকে করে ফেলতে পারবো। তো এই রুগীটা কে রেফার করেছে সবার মানে সব এভরিথিং হিসাব কিন্তু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবো। সফটওয়্যারে যদি আপনি রুগীর কেস টেকিং মেনটেন করেন তাহলে এই খাতা মানে এই যে আপনার আমার যে মোবাইলটা আছে এই মোবাইল থেকে কিন্তু আমি কেস টেকিংটা দেখতে পারতেছি। রুগী আমাকে ফোন দিল, আমি তখন গ্রামের বাড়িতে আছি। আচ্ছা ঠিক আছে, রুগী তো খুব জরুরি অবস্থা, আপনি 5টা মিনিট পরে আমি আপনাকে ফোন দিচ্ছি, আমি একটু দেখে নেই। আপনি আপনার আইডিতে ঢুকে রুগীর মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিয়ে অথবা রুগীর পেশেন্ট আইডিটা দিয়ে আপনি সার্চ দিয়ে রুগীর ডাটাবেস গুলো দেখলেন, তার পরীক্ষার রিপোর্ট গুলো কি ছিল, তারপর তার কি কি সিমটম ছিল, তার কি কি ঔষধ দেওয়া হয়েছে আপনি এক নজর দেখলেন। দেখার পর এবার রুগীকে আপনি নিজেই ফোন দিলেন যে হ্যাঁ আমি আপনার ফাইলটা দেখেছি, আপনার এই সমস্যাটা আশা করতেছি সামান্য অ্যাগ্রাভেশন হয়েছে, কিছুদিন পরে ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে। অথবা আপনি একটু আমার সাথে দেখা করেন, আমি অন্য একটা ওষুধ দিচ্ছি, অথবা ওষুধটা 2 দিন বন্ধ রাখেন। এই যে সাজেশন, এটা আপনি যদি সফটওয়্যার মেনটেন করেন তাহলে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আপনি রুগীকে সার্ভিস দিতে পারবেন। আর যদি সফটওয়্যার মেনটেন না করে শুধু খাতা মেনটেন করেন অনেক সময় রুগীর ডাটাবেজ আপনি ভুলে যাবেন। হুম, তবে আমাদের তো 2টা পদ্ধতি শিখতে হবে, খাতা পদ্ধতিও শিখতে হবে আবার সফটওয়্যার পদ্ধতিও শিখতে হবে। যদি খাতা পদ্ধতি ব্যবহার করেন তাহলে রেজিস্ট্রেশনটা আপনাকে ম্যানুয়ালি হাতে হাতে লিখতে হবে, হাতে কলমে লিখতে হবে। আর যদি সফটওয়্যার পদ্ধতিতে করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনটা আপনারা লিখতে হবে না, সফটওয়্যার নিজেই রেজিস্ট্রেশন নাম্বার একটা দিয়ে দিবে। আচ্ছা, পেশেন্ট ভিজিট ডেট, অর্থাৎ এই জায়গাটা যখন আপনি লিখবেন তখন প্রথম যেদিন রুগী আসছিল, কারণ এইখানে তো আপনি যখন প্রেসক্রিপশন করবেন ডে বাই ডে আপনি কিন্তু প্রেসক্রিপশনটা এখানে লিখে রাখবেন। যদি একটা ফর্ম করেন ফর্মের এই জায়গাটাতে আপনি প্রেসক্রিপশন লিখে রাখবেন। কিন্তু প্রথম যেদিন আসছিল সে প্রথম আগমনের তারিখটা কিন্তু আপনাকে লিখে রাখতে হবে। রুগীর নাম, রুগীর বয়স, রুগীর জন্ম তারিখ, বয়স অথবা জন্ম তারিখ আপনি যেটা লিখতে চান, ঠিকানা, মোবাইল নাম্বার, উচ্চতা, ওজন, রক্তচাপ ও পালস, ডায়াবেটিস, বৈবাহিক অবস্থা, সন্তান কয়জন আছে না আছে, এই বিষয়গুলো লিখবেন। এখানে আম, ও রুগীর পেশাটা মনে হয় এখানে বাদ গেছে। আহ
পেশা কি বাদ গেছে? হ্যাঁ, পেশা। আচ্ছা, এই পেশা। আচ্ছা, এইখানে আপনার সিমটম রয়ে গেছে। কোথায় সিমটম আছে? রোগীর বয়সে সিমটম আছে। কারণ একটা নবজাতক শিশুর যে মানে যেভাবে ওষুধ দিবেন তার সিমটম গুলো যেভাবে নেবেন, আবার 70 বছরের বৃদ্ধ যে রিমেইনিং অফ বেড, বিছানায় শুয়ে পড়ছে বা বিছানা থেকে উঠতে পারে না, এই ধরনের রোগীদের জন্য কি একই রকম ভাবে সিমটম নেবেন? বয়সের ব্যাপারে আপনাকে কিন্তু একটা ডিসিশন নিতে হবে। হ্যাঁ, রেপার্টরিতে ঢুকলে অনেক পাবেন ওল্ড এজ নিয়ে বা ওল্ড নিয়ে কিন্তু অনেকগুলো সিমটম রয়েছে। তো সেই সিমটম গুলো কিন্তু এই বয়সের সাথে রিলেটেড। তো এখানে কিন্তু আপনি যে লিখেছেন, ফর্ম ফিল আপ করেছেন, এখানে কিন্তু মানে আপনার সিমটম লুকায়িত আছে। এই সিমটম গুলো কিভাবে নেবেন আমরা জেনারেল অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করব। ঠিকানার মধ্যেও কিন্তু সিমটম আছে। ঠিকানা যদি বলা হয় যে ঢাকার ধোপাপট্টি থাকে, হুম, তাহলে এইখানে ধোপাপট্টিতে কি হয়? ধোপার একটা গ্যাস, ধোপার একটা কিন্তু শেষে হয়তো ধোপা কাজ করে না, কিন্তু সেখানে একটা গ্যাসীয় ব্যাপার স্যাপার আছে। তারপর কেউ যদি বলে ট্যানারির আশেপাশে বসবাস করে, তো ট্যানারিতে কিন্তু একটা গ্যাসীয় ব্যাপার স্যাপার আছে। ঠিকানাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। হঠাৎ করে মাঝে মধ্যে এটা কাজে লাগতে পারে, আমরা প্রশ্ন করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। রোগীর উচ্চতা এবং ওজন দুইটা মিলিয়ে, একসাথে মিলিয়ে কিন্তু এখানে সিমটম লুকায়িত আছে। হ্যাঁ, রোগীর উচ্চতা এবং ওজন দুইটাকে যদি আপনি মিলান, তার আম, সে তার মধ্যে ওবাসিটি আছে কিনা, অথবা তার মধ্যে আম, কি বলে পুষ্টিহীনতা আছে কিনা, আপনি কিন্তু এই বিষয়টা থেকে ধরে নিতে পারবেন। এবং কোন রোগী যদি খুব বেশি ওজন হয় বা খুব বেশি ফ্যাট হয়ে যায়, তাকে তার জন্য ওষুধ সিলেকশনের ক্ষেত্রে এটাও একটা ভূমিকা রাখে। আবার কোনো যদি খুব হ্যাংলা পাতলা হয়, কোনো স্বাস্থ্য নাই, শুকিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু ওষুধ নির্বাচনের ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। তাহলে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। রক্তচাপ ও পালস, রক্তচাপ ও পালস এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রক্তচাপ ও পালস কিন্তু আমরা আগামীকাল থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যে কেস টেকিং ক্লাস হবে, সেই ক্লাসে কিন্তু কালকের সাবজেক্টই এটা, রক্তচাপ ও পালস। হুম, আপনাদের সাবজেক্ট কিন্তু এটা না। আপনাদের সাবজেক্ট হলো আমরা কেস টেকিং লিখবো কিভাবে, সেই বিষয়টা শিখবো। আর কমপ্লেইন সংগ্রহ করার বিষয়গুলো আজকে আমরা শিখবো। তো রক্তচাপ ও পালস বিষয়ক যে যেটা, সেটা যদি আপনারা সুযোগ পান আগামীকাল যারা ফার্স্ট ইয়ারে আছেন, তারা তো তারা চাইলে থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের সাথে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আর যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা তো কালকে ক্লাস করবেন, ওই সময় আপনাদের নির্দিষ্ট ক্লাসটা করবেন, আপনারা জয়েন করতে পারবেন না। ফার্স্ট ইয়ারের যখন 9টা থেকে 10টা পর্যন্ত ক্লাস শেষ হয়ে যাবে, আমার সাথে ওইখানে জয়েন করতে পারবেন কালকে আগামীকাল। আপনারা রক্তচাপ ও পালসের কেস টেকিংটা শিখে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ডায়াবেটিস, এখন তো ঘরে ঘরে ডায়াবেটিস, তার ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিসের কি বলে সুগার লেভেল কত, সেই বিষয়টা আপনি কিন্তু জেনে নেবেন। তো যে ব্যক্তি বা যে পার্সন ডায়াবেটিসের ওষুধ নিয়মিত খায়, হুম, নিয়মিত খেয়ে তার এখন 7 অথবা 6.5, সে বলতেছে আমি নর্মাল, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা নেই মানে মানে হলো যে সে ওষুধ খেয়ে নর্মাল। তো এটা কিন্তু ধর্তব্য না, যেটা ওষুধ খেয়ে নর্মাল সেটা কিন্তু ধর্তব্য না। যদি তার ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস আছে লিখবেন, এবং ঔষধ খেয়ে নর্মাল এটা লিখতে পারেন। বা ওষুধ খেয়ে নর্মাল, অ্যালোপ্যাথি পুরা কথা লিখতে গেলে তো অনেক সময় লাগবে। এই ঔষধ খেয়ে বা ওষুধ খেয়ে নর্মাল, এটুকু আপনি লিখতে পারবেন। খুব সংক্ষেপে যেন লেখাটা হয়ে যায়। সর্বশেষ পরীক্ষায়
বা সর্বোচ্চ তার 18 পর্যন্ত হয়েছিল, সর্বোচ্চ 19 পর্যন্ত হয়েছিল, এটুকু লিখতে পারেন এভাবে যে ডায়াবেটিস অ্যালো ওষুধ খেয়ে নরমাল, সর্বোচ্চ 18 পর্যন্ত হয়েছিল সুগার লেভেল, এটুকু লিখে রাখতে পারবেন এভাবে। বৈবাহিক অবস্থা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সময় প্রশ্ন বৈবাহিক অবস্থাটা প্রশ্ন করবেন, আপনি বিবাহিত না অবিবাহিত, এই প্রশ্নটা আপনি করলেন, কিন্তু বিবাহিত জীবনে সুখী আছে না অসুখে আছে এই কথা কিন্তু এখন জিগাইবেন না। হ্যাঁ, এই আপনি প্রথম মাত্র ফর্মটা ফিল আপ করা শুরু করছেন, এখনই যদি রোগীরা জিজ্ঞাসা শুরু করেন যে আপনি বিবাহিত অবস্থায় সুখী না অসুখী, করবে ডাক্তার এটা করতে আইছে, এটা আমার এত কথা জিগাইকে, আমার ফ্যামিলির কথা। ফার্স্ট টাইমে মানসিক স্টেট গুলো আপনি কোন সময় রোগীকে জিজ্ঞেস করবেন না, রোগী নিজে থেকে না বললে। আচ্ছা, সন্তান কতজন? সন্তান বলল 2 জন। আচ্ছা ঠিক আছে, দুইটা ছেলে না মেয়ে? 2টা মেয়ে। এইবার তো 2টা মেয়ে, এই যে 2টা মেয়ে, এখন ছেলের জন্য কষ্ট আছে কিনা, ছেলের জন্য পরিবার থেকে কোনো কষ্ট দেয় কিনা, এখানে কি মানসিক সিমটম এখান থেকে তৈরি হইতে পারে না? এই প্রশ্নগুলো করবেন পরে, কিন্তু আপনি লিখে রাখলেন 2টি মেয়ে, 2টি ছেলে, অথবা 1 ছেলে 1 মেয়ে, এভাবে লিখবেন। হ্যাঁ, সন্তান 2 জন এমন কিন্তু লিখবেন না, লিখবেন যে 2 ছেলে 2 মেয়ে, অথবা 1 ছেলে 1 মেয়ে, 1 ছেলে 2 মেয়ে, এভাবে লিখবেন। হ্যাঁ, তো এখান থেকে সিমটম আপনি বের করতে পারবেন। কিভাবে বের করবেন? সিমটম বের করবেন, যদি বলে কেউ 2 মেয়ে, তাহলে ছেলের জন্য কোনো কষ্ট আছে কিনা, থাকলে এবং পরিবার থেকে আপনাকে এই ব্যাপারে মাঝে মধ্যে কোনো কথা বা কিছু বলে কিনা। যদি বলে 2 ছেলে, এখন মেয়ে নাই, তো মেয়ের জন্য আপনার কোনো কষ্ট আছে কিনা, পরিবার থেকে আপনি একটা প্রেসার ফিল করেন কিনা। হুম, পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন আমার পেশা সারাদিন বসে থাকা এবং মেধাভিত্তিক কাজ করা, তাহলে এই যে সারাদিন বসে থাকার যে কাজ, এটাও তো একটা সিমটম, তাই না? আবার একজন রিক্সা চালক, সে কিন্তু সারাদিন পরিশ্রম করতেছে, রোদে পড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে, এটাও কিন্তু তার তার একটা সিমটম। হুম, এমন হতে পারে যে খুব বেশি রোদে ভোগার পরে তার অসুস্থ হয়ে গেছে, বা অনেক বেশি বৃষ্টিতে ভিজার কারণে সে অসুস্থ হয়ে গেছে। তো পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা এটা লিখে রাখতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটে যারা মাছের বাজারে কাজ করে বা মাছ বিক্রি করে, তারা কিন্তু সবসময় বরফ পানি এটা ধরে, তরকারি বিক্রি করে পানি ধরে, বরফ ধরে না, তারা পানি, মানে পানি হাত টাত ভিজা থাকে অনেকক্ষণ। হুম, তারপর মানে তাদের কাছ থেকে সিমটম সংগ্রহ করা। আবার একজন রিক্সা চালক, সে কিন্তু কখনো বৃষ্টিতে ভিজতেছে, বৃষ্টির সময়, আবার রোদের সময় রোদে পড়তেছে, ঘামতেছে। হ্যাঁ, তার পেশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা অফিসে বসে কাজ করি, মেধাভিত্তিক কাজ করি, আমাদের পেশার কারণে সারাদিন বসে থাকতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই পেশার সাথে রিলেটেড আমরা আমরা কিন্তু সকালবেলা আমাদের গায়ে রোদ লাগে না। হুম, আবার অনেকের সকালবেলা যে আমরা চেম্বারে ঢুকলাম, গায়ে রোদ লাগতেছে না, আবার রাতে বের হচ্ছি, হ্যাঁ, আমাদের গায়ে রোদ লাগতেছে না। এই যে গায়ে রোদ লাগতেছে না, এই পেশার কারণে কিন্তু আমাদের এই বিষয়গুলো, এই এই ফর্মটার মধ্য থেকে আমরা অনেক কিছু সিমটম পেয়ে যাব, এবং ধারাবাহিকভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে আলোচনা করব, এবং কোথায় কি হইতে পারে, কি ঔষধ হইতে পারে, কি সিমটম হইতে পারে, কি রুব্রিক হইতে পারে, সবগুলো বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে দিব, তথ্য দিব। এটুকু ফিল আপ করার পরে আমরা কেস টেকিং এ চলে যাব। কেস টেকিং শেষ, ধরুন কেস টেকিং শেষ, এবার ডায়াগনোসিস নোট যদি কোনো কিছু থাকে লিখলাম, রোগীর অ্যাডভাইস লিখলাম, এখানে আমরা রোগীর কি বলে ঔষধ লিখে রোগীকে দিয়ে দেব, বা আমি যে এখানে ঔষধ লিখলাম, লিখে মানে নোট করে রাখবো, আজকের তারিখ দিয়ে ওষুধটা নোট করে রাখলাম, এবং একটা প্রেসক্রিপশন করে রোগীকে ঔষধটা আমরা আমাদের এখান থেকে চেম্বার থেকে রোগীকে ঔষধ দিয়ে দেব। আচ্ছা, এখন এখানে মনে হয় অনেকের কাছে এই যে আরএক্স লিখা হয় প্রেসক্রিপশনে, আরএক্সটা মানে কি? এখানে আরএক্স ইজ এ কমন অ্যাব্রিভিয়েশন ফর
মেডিকেল medical prescription derived from the Latin verb recipar. রিসিপার, এই ল্যাটিন ভার্ব রিসিপার থেকে এই আরএক্স এর উৎপত্তি। তো এই রিসিপারের ইংরেজি মানে ট্রান্সলেট হলো টেক বা রিসিভ। হ্যাঁ, অর্থাৎ এই আরএক্স মানে হলো টেক বা রিসিভ। ফেসবুকে বা ইউটিউবে দেখবেন যে অনেকে নানান রকম মন্তব্য করে, এই বলে সেই বলে, এটা মুসলমানদের জন্য লেখা উচিত নাই, না সে না, এগুলো হলো সে ফলোয়ার বাড়ানোর জন্য বা অতি উৎসাহী হয়ে অনেক কিছু লিখে। এগুলো মানে অতি কথক শ্রেণী যারা আছে তাদের সাথে কখনো পা দিবেন না, এবং নিজেও কখনো অতি কথক শ্রেণীর সাথে যুক্ত হবেন না। হ্যাঁ, সবসময় নিজের কাজ দিয়ে বড় হওয়ার চেষ্টা করবেন, অতি কথক হবেন না, কথায় বড় হবেন না, কাজে বড় হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এটুকু তো গেল প্রথম হেডিংটা আমরা কিভাবে লিখবো। তারপরে হেডিং লেখার পর এবার অভিযোগ, কমপ্লেইন। আজকের সাবজেক্ট ছিল কি, আজকের সাবজেক্ট ছিল কেস টেকিং লিখা এবং কমপ্লেইন লেখা। তো কমপ্লেইন কি, রোগী তার রোগ সংক্রান্ত অভিযোগ করার জন্যই ডাক্তারের নিকট আসেন। অবশ্যই ডাক্তারকে মনোযোগ সহকারে রোগীর কথা শুনতে হবে। রোগী ডাক্তারের সামনে বসে প্রথমে সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কথাগুলো, যে সকল রোগ কষ্টের কথা বলে তাকে প্রধান অভিযোগ বলে। অর্থাৎ রোগী আপনার আমার চেম্বারে এসে রোগী তার প্রথম যে কষ্টের কথাগুলো বলবে, অনেক সময় রোগী, কিছু কিছু রোগী আছে দেখবেন যে হিস্টোরি বলবে, যে আমার জন্মের সময় এই ছিল, তারপরে আমি ছোট ছিলাম তখন আমার এই রোগে আক্রান্ত হয়েছি। তার কিন্তু প্রথম কষ্টের কথা, প্রধান কষ্টের কথা কিন্তু সে এখনো বলতেছে না। আপনাকে বের করতে হবে যে রোগী কোন কথাটা বলার জন্য এই হিস্টোরি গুলো বলতেছে। যেই কথাটা বলার জন্য এই হিস্টোরি গুলো বলতেছে সেই কথাটা হলো প্রধান কষ্ট। হ্যাঁ, আচ্ছা, এই প্রধান কষ্টটা আমাকে বের করতে হবে। প্রথম কথা হলো এটা, অভিযোগ কমপ্লেন লেখার সময় আমাকে প্রধান কষ্টটা সবার আগে লিখতে হবে। সবচেয়ে গুরুত্ব দিয়ে যে সকল রোগ কষ্টের কথা বলে তাকে প্রধান অভিযোগ বলে। রোগী প্রধান অভিযোগ বলার সময় কোনো প্রকার প্রশ্ন করা ঠিক নয়। এখানে কিন্তু আমি একটা না, অনেকগুলো গুরুত্ব দিয়ে যে সকল রোগ কষ্টের কথা, যতগুলো, প্রথমে একটা বললো, তারপর আরেকটা বললো, তারপর আরেকটা বললো, এই যত কথা রোগী বলবে আপনি মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। শুধু রোগীকে এটুকু বলবেন যে আপনি একটু ধীরে ধীরে বলেন যেন আমি লিখতে পারি। লিখার স্বার্থে রোগীকে বলবেন একটু ধীরে বলেন। আচ্ছা, আপনি রোগী ধরেন একসাথে 2-3 লাইন বলে ফেলছে, আপনি বলেন একটু থামেন আমি লিখে নেই। হ্যাঁ, তারপরে আপনি বলবেন। আপনি যতক্ষণ সময় লাগে আপনি বলবেন, আমি আপনাকে সময় দিব। রোগীকে অভয় দিবেন, তাড়াহুড়া করা দরকার নেই। শুধুমাত্র রোগীকে থামাবেন লিখার স্বার্থে, যে আপনি একটু পজ নেন, থামেন, আমি যাতে লিখতে পারি। আপনি সব বলবেন, হ্যাঁ, কিন্তু মাঝখানে আপনি কোনো প্রশ্ন করবেন না। অতঃপর বর্ণনা সমূহ বিষয়ভিত্তিক কোটেশন আকারে ফাঁক ফাঁক করে লিখতে হবে। যদি সফটওয়্যারে লিখেন তাহলে তো আপনি একটা এন্টার দিয়েই ফাঁক করে ফেলতে পারতেছেন, কিন্তু কাগজে লিখলে তো আপনি ফাঁক করতে পারবেন না, বা একটা লেখার মাঝখানে লেখার জন্য জায়গা রাখতে হবে। হ্যাঁ, জায়গা যদি না রাখেন তাহলে পরবর্তী কথা, এটার সাথে যা আদার্স সিমটম নেবেন, কি কি সিমটম নেবেন, অনেকগুলো বিষয়ের উপর সিমটম নেবেন, কি কি বিষয়ের উপর সিমটম নেবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকের ক্লাসেই, সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, কোটেশন ভিত্তিক ফাঁক ফাঁক করে লিখলেন, তারপর রোগী কম গুরুত্বপূর্ণ বিষয় বলবে ও পূর্বের নিয়মে লিখতে হবে। রোগী নিজ থেকে বলা শেষ করলে, অর্থাৎ রোগী যখন রোগীর কথা বলা শেষ, এবার প্রশ্ন করতে হবে। এ বিষয়ে পরবর্তী পরিচ্ছেদ ও অধ্যায় সমূহে আপনাকে সাহায্য করতে পারে। তারপরে আমরা কি কি বিষয়ে প্রশ্ন করব? লোকেশন। আচ্ছা, রোগী তার কথার সময় বলে, আমরা ধরুন একটা উদাহরণ দেই,
রুগী তার রুগী তার বলার সময় সে মাথা ব্যথার কথাই বললো। এই উদাহরণটাই আমরা দিচ্ছি যে রুগী বললো আমার মাথা ব্যথা, এ কথা বলে রুগী বলল যে আমি কিছুদিন আগে একটা বিয়ে খেতে গেছিলাম, সেখানে অনেক হই হুল্লোড় হয়েছে, সারা রাত ঘুমাতে পারি নাই। তো তারপর দিন থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে, এখনো মাথা ব্যথাটা ভালো হচ্ছে না। আপনি কারণটা পাইছেন, হুম, কিন্তু মাথার এটুকু বলে রুগী থেমে গেছে, ধরেন এটুকু বলে রুগী থেমে গেছে। এবার আমাকে ওষুধ দেন, রুগী বলল, বা আমি কি করতে পারি? তো থেমে যাওয়ার পরে এবার আপনি রুগীকে জিজ্ঞেস করবেন মাথার ঠিক কোন জায়গায় ব্যথা, একটু হাত দিয়ে ধরেন। হুম, রুগী বলবে যে এই জায়গায় ব্যথা, বা বলবে ঘাড়ে সহ ব্যথা, বা এই ডান পাশে ব্যথা, বা এই যে মাথার এখানে ব্যথা। হ্যাঁ, এইরকম কিন্তু রুগী বলবে। এইটাই হলো লোকেশনের ব্যাপার। এই বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী ক্লাসে, লোকেশন নিয়ে তো অনেক বিস্তারিত আলোচনা করার আছে, আমরা পরবর্তী ক্লাসে আমরা লোকেশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, লোকেশনের পরে মানে আজকে কমপ্লেন সংগ্রহ নিয়ে আলোচনা করতেছি। এই বিষয়টা, এই কমপ্লেনটা কিন্তু কমপ্লেনের অংশ, এটা লোকেশন। হ্যাঁ, আমরা পরিচয় দিচ্ছি, কিন্তু বিস্তারিত আলোচনা কিন্তু আজকে করব না, পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। লোকেশনের পরে আমাদের কজেশন, যদি রুগী, হ্যাঁ রুগী কিন্তু কজেশন বলেছে, কয়েকদিন আগে সে বিয়ে বাড়িতে গিয়েছিল, সারা রাত হই হুল্লোড় করছে, ঘুমায় নাই, পরের দিন থেকে তার এই মাথা ব্যথা শুরু, আর এখন পর্যন্ত সে মাথা ব্যথা আর ভালো হচ্ছে না। কজেশনটা কিন্তু সে বলে ফেলছে। তাহলে কজেশনটা যেহেতু বলছে, এখানে প্রশ্ন করা দরকার নাই। আপনি হয়তো অন্য কজেশন যদি খুঁজে পান, হয়তো বুদ্ধিমত্তা খাটাইয়া আরো প্রশ্ন কিছুটা করতেও পারেন। ডিউরেশন কয়দিন হয়েছে, ধরে নেন রুগী বলল 3 দিন হয়েছে, বা রুগী বলে নাই। এবার আপনি বলেন এই ব্যথাটা আপনার কতদিন হয়েছে, এই প্রশ্নটা আপনি করবেন। কতদিন হলো আপনি কষ্টে ভুগছেন? এই কষ্টের জায়গায় আপনি রুগীর কষ্টটা উল্লেখ করতে পারেন। আমাদের এই বইয়ে বা এখানে যত কষ্ট কথাটা আছে, সেখানে রুগীর কষ্টটা আপনি উল্লেখ করে নিতে পারেন, যে কতদিন হলো আপনি মাথা ব্যথায় ভুগছেন। তাহলে আহ অথবা কতদিন হলো আপনার পেট ব্যথায় ভুগছেন। তাহলে এই রুগীর যে কষ্টটা, সে কষ্টটা আপনি এখানে উল্লেখ করে প্রশ্নটা করতে পারেন। সেন্সেশন, মাথা ব্যথা, মাথা ব্যথা তো মাথা ব্যথা, এবার সেন্সেশন কি? এটুকু পর্যন্ত কিন্তু মোটা মাথার ডাক্তার এই সেন্সেশন আবার কি, এই প্রশ্নটা করবে। কিন্তু আপনি যখন এ আলম হোসাইনির একজন শিষ্য হবেন, তখন কিন্তু আপনি এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন না। আপনি বলবেন যে অনেক রকম অনুভূতি হইতে পারে, যেমন ধরুন আহ মাথা ব্যথাটা হইতে পারে দপদপ করার মতো, কারোটা সুই বিধার মতো, কারোটা কেটে ফেলার মতো, ছিঁড়ে ফেলার মতো, মুঠু করে ধরার মতো, বা সাধারণ যে একরকম ব্যথা ওই রকম ব্যথা। আপনার ব্যথার বৈশিষ্ট্যটা সাধারণত কিরকম, এইভাবে যদি প্রশ্ন করেন, রুগী আপনার কথাটা বুঝে যাবে। তারপর আপনি রুগীকে আহ কি বলে রুগীর কাছ থেকে সঠিক তথ্যটা নিতে পারবেন। হ্যাঁ, আমরা এই বিষয়গুলো কিন্তু ব্যাপক আলোচনা করব। যেমন এই সেন্সেশন নিয়ে কিভাবে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, উত্তর কি হইতে পারে, উত্তরের এগেইনস্টে রুব্রিক কি হইতে পারে, এবং রুব্রিকের কি ঔষধ হইতে পারে, সব আলোচনা শুধু এই একটা সাবজেক্ট নিয়ে একটা ক্লাস হবে পরবর্তীতে। এক্সটেনশন, এক্সটেনশন বলতে কি বুঝে? এক্সটেনশন হলো যেমন রুগী তো বললো মাথা ব্যথা, তো রুগী, আপনি জিজ্ঞেস করলেন মাথার কোন জায়গায় ব্যথা, এই যে কিন্তু আপনি কিন্তু প্রশ্ন করেছেন আহ এইটা লোকেশন। আপনি লোকেশন পেয়েছেন, রুগী বলল যে আমার এই টেম্পলে অর্থাৎ ডান পাশের এই মাথার এই সাইডে ব্যথা, এইটুকু বলল। এবার আপনি তার কাছ থেকে এটুকু তথ্য পাইলেন, কিন্তু এক্সটেনশন আছে কিনা আপনি একটু একটু খতায় দেখলেন, যে হ্যাঁ আপনার তো এই জায়গায় ব্যথা, এই ব্যথাটা এই ব্যথার প্রভাবে বা এই জায়গার ব্যথাটা যখন শুরু হয়, তারপরে অন্য কোনো ব্যথা হয় কিনা।
তখন রুগী হ্যাঁ হ্যাঁ স্যার ঠিকই তো বলছেন, আমার প্রথমেই তো এখানে ব্যথা হয়, ব্যথা হইতে 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 তো পরে চোখ পর্যন্ত ব্যথা করে। তার মানে কি, প্রথমে হয়েছে ব্যথা টেম্পলে, তারপরে এটা এক্সটেনশন হয়েছে চোখে। হুম, এই বিষয়টা কিন্তু আপনাকে সুন্দর করে নিতে হবে, এবং এইটা নেওয়ার আর্ট সবকিছু আমরা শেখাবো পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। ও এক্সটেনশন, এক্সটেনশন নিয়ে কথা বললাম। তারপরে অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার, অ্যাপিয়ার এন্ড ডিসঅ্যাপিয়ার রোগটা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ব্যাপকভাবে। কনকমিটেন্ট, কনকমিটেন্ট মানে হলো একটা রোগের সাথে, যেমন কারো, যেমন এই এই লোকটাই যদি বলে আমার মাথা ব্যথা, তো যখনই মাথা ব্যথা হয় তখনই কিন্তু তার অনিদ্রা দেখা দেয়। তাহলে কি হলো, মাথা ব্যথার সাথে অনিদ্রার একটা সম্পর্ক কনকমিটেন্ট। মাথা ব্যথা যখন আসে তখন অনিদ্রাও আসে। একটা রোগের সাথে আরেকটা রোগ যদি অ্যাসোসিয়েটেড ভাবে চলে আসে তাহলে সেটাকে আমরা বলি কনকমিটেন্ট। এই বিষয়টাকে কিন্তু আমাদের ব্যাপকভাবে খুঁজে বের করতে হবে, এবং খুঁজে বের করে সাজেশন, অর্থাৎ টোটাল সাজেশন, হ্যাঁ কেস টেকিং সাজেশন বলতে যা বুঝে আমরা ইনশাআল্লাহ শিখবো। অল্টারনেটিং, অল্টারনেটিং মানে কি, অল্টারনেটিং মানে হলো একটা রোগ কমে গিয়ে আরেকটা রোগ হয়, আবার 2 দিন পরে ওই রোগটা, কিছুদিন পরে আবার ওই রোগটা ফিরে আসে। যেমন ধরুন কারো মাথা ব্যথা, মাথা ব্যথা ভালো হয়ে যাওয়ার পরে তার তার অনিদ্রা বা ক্ষুধামন্দা, পেটের সমস্যা। তো মাথা ব্যথা ভালো হওয়ার পরে পেটের সমস্যা, তো যখন কিছুদিন, 1 সপ্তাহ 15 দিন পেটের সমস্যা, পেটের সমস্যা এখন নাই, এখন আবার মাথা ব্যথা। অর্থাৎ একটা ভালো হইলে আরেকটা, ওইটা ভালো হয়ে আবার আগেরটা। হ্যাঁ, এইভাবে যদি হয় অল্টারনেট, সেটাকে অল্টারনেটিং বলে। মেটাস্টেসিস, মেটাস্টেসিস কি, মেটাস্টেসিস মানে হলো এক রোগান্তর প্রাপ্তি। যেমন ডায়রিয়া ভাল কিছু মানে সরি ডায়রিয়া হইতেছে তার অনেক দিন ধরে, তো ডায়রিয়া ভালো হয়ে এখন যে কনস্টিপেশন হয়েছে, এখন আর এই কনস্টিপেশন তার সারা জীবন ধরে কনস্টিপেশন, 5 বছর যাবত এখন কনস্টিপেশন। তার মানে কি, একটা রোগ আরেকটা রোগে রূপান্তরিত হয়ে গেছে, এটাকে বলে মেটাস্টেসিস। হুম, যেমন বাতজ্বর, বাতজ্বর মেটাস্টেসিস হয়ে হার্টের রোগে রূপান্তরিত হয়ে যায়। অথবা কারো লিভারের টিউমার, বা কারো ব্রেস্টের টিউমার, এই ব্রেস্টের টিউমার মেটাস্টেসিস হয়ে লিভারে ছড়ায় গেছে। হ্যাঁ, তো এই ধরনের বিষয়গুলোকে আমরা মেটাস্টেসিস, এবং মেটাস্টেসিস সিমটম গুলো কিভাবে নিব, কিভাবে প্রশ্ন করব, তার উত্তর কি হইতে পারে, উত্তরের এগেইনস্টে কি রুব্রিক হইতে পারে, রুব্রিকের এগেইনস্টে কি ঔষধ হতে পারে, সব আমরা শিখবো ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলোতে। হিস্টোরি কিভাবে নিব, এই হিস্টোরির মধ্যে প্রথম এই যে আমরা এখানে কেস টেকিং এর সময় প্রথম লিখেছিলাম যে আপনি বিবাহিত না অবিবাহিত, এখান থেকে তার হিস্টোরি শুরু, সন্তান কয়জন, পেশা কি, এখান থেকে আপনি তো কিছু তথ্য তার নিয়েই নিছেন, এখান থেকে তার হিস্টোরি শুরু করবেন। আচ্ছা আপনি তো বিবাহিত, তো আপনার সাংসারিক জীবনে আপনার কোনো কষ্ট আছে কিনা, এখান থেকে কিন্তু, এবং সংসারে আপনি আপনার মুরব্বীদের কাছ থেকে এটা সেটা খোটা বা মানে অসামঞ্জস্যতা আপনি মানে অর্থাৎ সংসারে দেখা গেল যে পারফরমেন্স সবার তো এক না, তাই না? অনেকে দেখা যায় যে খুব ভালো রান্না করতে পারে না, এটা নিয়ে এসে কথা শুনে। অনেকে বাচ্চাদের ঠিকভাবে টেক কেয়ার করতে পারে না, এটা নিয়ে এসে কথা শুনে। আবার অনেকে খুব ভালো টেক কেয়ার করে কিন্তু স্বামী ভালো না, স্বামীর মেজাজ ভালো না। হ্যাঁ, তো অনেক কিছু হয় এখান থেকে, কিন্তু মানসিক এই দাম্পত্য জীবনের এই জায়গা থেকে মানসিক হইতে পারে। আচ্ছা, সম্পর্ক সবকিছু ঠিকঠাক আছে, একটা প্রশ্ন তো এরকম করাই যায় যে আপনি কি বলে কোথাও অ্যাফেয়ারের কারণে কষ্ট পেয়েছেন কিনা। এখান থেকে কিন্তু তার মনের ভিতরে ঢুকে যেতে পারবেন, কিন্তু প্রথমে যদি আপনি মন দিয়ে শুরু করেন, এখান থেকে যদি তাকে প্রশ্ন করেন, হবে না, রুগী আপনাকে হেল্প করবে না। একটা সময় পরে জমায়া নেওয়ার পরে রুগী আপনাকে হেল্প করবে। এত কিছু যখন জিজ্ঞেস করবেন তখন রুগী মানসিক ব্যাপারটাও বলবে। হিস্টোরির বিষয়টা কিন্তু সেই তার মনের ভিতরে ঢুকে যাবেন হিস্টোরি দিয়ে, এবং তার
রোগ টোগ মায়াজম টায়াজম মানে অতীত রোগ, তারপরে বর্তমান রোগ, হ্যাঁ, সবকিছু এই হিস্টোরির ভিতরেই কিন্তু চলে আসবে। হিস্টোরির ভিতরে কি আছে? পাস্ট ডিজিজ, ফ্যামিলি ডিজিজ, তারপরে হলো পাস্ট ট্রিটমেন্ট, তারপরে ড্রাগ হ্যাবিট, কনজুগাল লাইফ মানে বৈবাহিক জীবনে অস্বাভাবিকতা, তারপরে ফ্যামিলি বিষয়ে অস্বাভাবিকতা, তারপর হলো সোশ্যাল সামাজিক বিষয়ে অস্বাভাবিকতা। হ্যাঁ, কোনো মানুষ সমাজে খুব ভালো মিশতে পারে, আবার কোনো সমাজের মানুষ এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনার কারণে সমাজের মানুষ তারা দেখতে পারে না। এটাও তো একরকম মানসিক উৎকণ্ঠা, তাই না? তো এই বিষয়গুলো সুন্দর করে, তারপরে ফাইন্যান্সিয়াল বিষয় অস্বাভাবিকতাও কিন্তু তার একটা মানসিক, এখান থেকে কিন্তু আপনি মানসিক সিমটম গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, মানসিক সিমটমের জন্য আমাদের আলাদা চ্যাপ্টার তো আছেই, কিন্তু এই জায়গা থেকেই সূত্রপাত, ঢোকার সূত্র কিন্তু এই জায়গা থেকে, আপনি হিস্টোরি থেকেই ঢুকে যাবেন। তারপরে জেনারেল বিষয়গুলো আমরা ধাপে ধাপে শিখবো। এই হলো আজকের উপস্থাপনা। আমরা পরবর্তীতে কিন্তু ধাপে ধাপে অনেক কিছু শিখবো ইনশাআল্লাহ। তো সবার কাছে আমার আরেকটি বিষয়, এবার আসি, আমি প্রেজেন্টেশনটা স্টপ করে দেই। আমরা যে কেস টেকিং শিখবো, কেস টেকিং এর আমাদের মূল শিখার বিষয়টা আমি আবারও বলি, 4টা বিষয়। এক হলো আমরা রোগীকে কিভাবে প্রশ্ন করব, ভাবটা। 2, কি প্রশ্ন করব। 3, প্রশ্নের বিপরীতে কি উত্তর পাবো, কি উত্তর পাবো, সম্ভাব্য উত্তরের বিপরীতে আমরা কি রুব্রিক এবং ঔষধ অনুসন্ধান করব। এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে শিখবো কেস টেকিং ও রেপার্টরাইজেশনে।